যবে থেকে বাঙালি পড়েছে চাঁদের পাহাড় তখন থেকে অ্যাডভেঞ্চারে আত্মহারা আজ আপনাদের সবাইকে নিয়ে যাব মাসাই মারা। আফ্রিকা সিরিজের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 2রা সেপ্টেম্বর 2025 আপনাদের সবাইকে নিয়ে যাব সেই জায়গায়। আফ্রিকা নামটা শুনলেই যে জায়গার নাম সবার আগে আপনাদের মনে আসে, মাসাই মারা। চাঁদের পাহাড় গল্পটা যত না মানুষ পড়েছে তার থেকে বেশি শুনেছে, জেনেছে কিংবা জানার চেষ্টা করেছে পূর্ব আফ্রিকার ন্যাশনাল পার্ক মাসাই মারা সম্পর্কে। আর যারা জঙ্গল ভালোবাসে কিংবা ওয়াইল্ড অ্যানিম্যালের ফটোগ্রাফি, তারাও অপেক্ষায় মাসাই মারা গিয়ে বাঘসিংহের দর্শন পাবো কি। আর যারা কালচার পছন্দ করে আফ্রিকার গ্রামীণ জীবন, তাদেরকে নিয়ে যাব মাসাই মারা গ্রামের অন্দরমহলে। সব মিলিয়ে যাকে বলে টান টান উত্তেজনা। ভিডিও শুরুতে একটা লাইক অবশ্যই করে দেবেন, না হলে পরে নির্ঘাত ভুলে যাবেন। সো লেটস স্টার্ট ফ্রম গরুমারা টু মাসাই মারা। গতকাল রাত্রে নাইরোবিতে আমরা এই হোমস্টেতেই ছিলাম। আজ সকালে এখানেই গাড়ি এসছে আমাদের, এখান থেকে পিক আপ হবে, তারপর আমরা রওনা দেবো হচ্ছে মাসাই মারার উদ্দেশ্যে। ব্যাপারটা এরকম হতে পারে যে আপনারা কলকাতা থেকে আসছেন, ফ্লাইটে নামলেন হচ্ছে নাইরোবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বা জোমো কেনিয়াটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো সেখান থেকেও গাড়ি আপনাদের পিক আপ করতে পারে, আপনারা ডাইরেক্ট চলে যেতে পারেন মাসাই মারা। আর যদি আপনারা নাইরোবিতে স্টে করেন তাহলে পরের দিনও রওনা দিতে পারেন মাসাই মারার উদ্দেশ্যে। চেষ্টা করবেন আর্লি মর্নিং বেরোনোর, 7টা থেকে 7:30টার মধ্যে। যত তাড়াতাড়ি ওখানে পৌঁছাবেন ততই ভালো। আমাদের এই 2 নাইট 3 ডেজ মাসাই মারা ট্রিপে সব কিছু নিয়ে খরচ পড়েছে, প্রাইভেট সাফারি কিন্তু এটা জয়নিং সাফারি নয়, এই গাড়িটা আমাদের জন্য। তো এই প্রাইভেট সাফারি নিয়ে আমাদের খরচ পড়েছে পার পারসন $980। এর সাথে আরও একটা জিনিস আমরা অ্যাড করছি, সেটা হচ্ছে লেক নাকুরু। লেক নাকুরু কিন্তু হচ্ছে এখানকার একটা ন্যাশনাল ফরেস্ট, যেমন সাবো একটা ন্যাশনাল ফরেস্ট, অ্যাম্বোসলি ন্যাশনাল ফরেস্ট, মাসাই মারা ন্যাশনাল ফরেস্ট, লেক নাকুরু হচ্ছে ন্যাশনাল ফরেস্ট। তো সেইটা অ্যাড করার জন্য এবং মাসাই ভিলেজ অ্যাড করার জন্য আমাদের এখানে পড়বে টোটাল $110। আমি হিসাবটা দিয়ে দিই, $60 হচ্ছে পার পারসন লেক নাকুরু ন্যাশনাল ফরেস্ট এন্ট্রির জন্য, $20 হচ্ছে মাসাই যে ভিলেজ সেই মাসাই ভিলেজ এন্ট্রি করার জন্য, বাকি $30 হচ্ছে যে গেম ড্রাইভটা করবো আমরা যে লেক নাকুরু ফরেস্টে যে গেম ড্রাইভ করবো, মানে গাড়ি যখন আমাদের সাফারি করাবে, এখানে গেম ড্রাইভ হচ্ছে সাফারি, তার জন্য। 980-র সাথে $110 যোগ করলে যেটা হয় সেটা আমাদের টোটাল এই 3 দিনে, 2 রাত্রি 3 দিনে নাইরোবি টু নাইরোবি মাসাই মারা যাওয়া আসা, ঘোরা, গেম ড্রাইভ, থাকা খাওয়া প্লাস লেক নাকুরু নিয়ে আমাদের খরচ। এই গাড়িটায় কিন্তু টোটাল মানুষ যাবে হচ্ছে 7 জন ম্যাক্সিমাম। আমরা 3 জন আছি, আপনারা 1 জনও করতে পারেন, 2 জনও করতে পারেন, 7 জনও করতে পারেন, বাট হিসাবটা কিন্তু এখানে পার পার্সন হিসেবেই হবে। তো আমি যে টাকাটা অ্যাডভান্স করেছিলাম, বাকি রেস্ট যে টাকা সেটা আমরা পে করে দিচ্ছি। আর এটা আপনারা ক্যাশেও পে করতে পারেন বা ওদের কাছে কার্ড মেশিনও রয়েছে, সেই মেশিন দিয়েও পে করতে পারেন। আপনাদের ক্রেডিট কার্ড বা ফরেক্স কার্ড দিয়ে আপনারা কিন্তু ওই কার্ড পাঞ্চ করেও টাকাটা ওদেরকে পে করতে পারেন। বাট টাকা কিন্তু এখনই পে করে দিতে হবে যখন আপনারা নাইরোবি ছাড়ছেন। আফ্রিকায় খরচ আছে এমন নয় যে খরচ নেই, তা না, অবশ্যই খরচ আছে, কিন্তু একটু প্ল্যান করে আসতে পারলে না আপনাদের মোটামুটি খরচটা কিন্তু অনেকটাই কমানো যায় এবং ঘোরাটা কিন্তু পারফেক্ট করা যায়। একটা কথা বলা হয়নি, আমাদের এই প্যাকেজে মাসাই মারা 2 দিনের এন্ট্রি ফিও ইনক্লুড ছিল। দিন কয়েক আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে $1,00,000 খরচ করে আফ্রিকা ঘুরে আসা যায় যদি ঠিকঠাক প্ল্যান থাকে। তাতে কিছু পাবলিক আমার পেছনে এইভাবেই পড়ে গেছিল যে আমি নাকি ফুটেজ নিচ্ছি। বিভিন্ন ট্যুর সংস্থা এই ফরেন ট্যুরের নামে নামি দামি প্যাকেজ করে যেভাবে প্রচার করে, তাতে মধ্যবিত্ত মানুষ আর কোনোদিনই বিদেশ ভ্রমণের কথা তাদের চিন্তা ভাবনাতেও আনতে পারবে না। তাই বলবো সঙ্গে থাকুন, বাজেটে আফ্রিকা ট্যুরও হবে আর আন্টার্কটিকায় আমের আচার। আপনাদের ব্যাস একটা জিনিসই করতে হবে, যারা আপনারা আমার ভিডিও দেখেন, মানে আমার দিলসে দর্শক, তারা দয়া করে অ্যাডগুলো স্কিপ করবেন না, কারণ এই অ্যাডগুলোই হচ্ছে মানে প্রাপ্তি, যাতে আগামী দিনে আরও অনেক জায়গার ভিডিও আনতে পারি। এটা তো কোনো প্রমোশনাল ট্রিপ নয়, বা এটা কোনো স্পন্সর ট্রিপ নয়, বা এটা কোনো এজেন্সির সঙ্গে নয়, নিজের ট্রিপ, খরচ নিজের। সো এই খরচের যোগান আপনারাই দেন, আপনাদের জন্যই এত ভালো জায়গায় আসতে পারি। আপনারা আশা করি চাইবেন যে বাংলা ব্লগ বা বাংলা ট্রাভেল ব্লগ এগিয়ে চলুক, কারণ ডাইনোসরের মতো এটা একদিন না লুপ্ত হয়ে যায়, ব্লগিং ব্যাপারটা না লুপ্ত হয়ে যায়। সো এটাকে কিন্তু বাঁচিয়ে রাখার দায়িত্ব যেমন একজন হোস্টের তেমনি একজন দর্শকের, অ্যাকচুয়াল যারা দর্শক। আর ভিডিও শুরুতে যাকে থ্যাংক ইউ না বলি নয়, সেটা হচ্ছে প্রিয়ম মানে হচ্ছে দ্য বং নোম্যাড। তো প্রিয়ম কিন্তু অনেকদিন আগেই এই আফ্রিকা ট্রিপ করেছিল, অনেক আগে। প্রিয়মের সাথে আমার নেক্সট ট্রিপ হবে হচ্ছে সাউথ আমেরিকা, ব্রাজিল। আমরা একটা 25 দিনের ট্যুরে যাব। আফ্রিকা নিয়ে কোনো চাপ নেবেন না, খুব সুন্দর জায়গা, মানুষজনও সুন্দর। এখানে আপনার কথোপকথন বলুন বা খাবার দাবার বলুন বা কারেন্সি কনভার্সন বলুন, যেগুলো আমাদের ফরেন ট্রিপে দরকার, সব কিন্তু এখানে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। শুধু আসার আগে একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স করে নেবেন। আফ্রিকা
আর আরাংঘাটা এই দুটোর মধ্যে আর কোনো পার্থক্য নয় যখন এখানে চলে এসছে ট্রাভেল উইথ কৌশিক। নাইরোবি শহর থেকে মাসাই মারা সড়কপথে 229 কিলোমিটার, একটা না চললে সময় লাগতে পারে 5 ঘন্টার কিছু বেশি। মাসাই ভিলেজ দেখা মানে কিন্তু আফ্রিকা দেখা নয়, আফ্রিকার যে রিয়েল ট্রাইবাল যারা রয়েছে, আফ্রিকার যে সবচেয়ে পূর্ণ ইথিওপিয়া, সেখানে আমরা যাব। এখানে আমাদের 3 থেকে 4 দিন ওখানে আমরা সব ট্রাইবালদের গ্রামে ঘুরবো, তাদের জীবন জীবিকা সভ্যতা সব সম্পর্কে জানবো। ওটাই হবে হচ্ছে আসল ট্রিপ। নাহলে এই আফ্রিকা তো কমন, অনেক ব্লগারই কভার করেছে, বাট ইথিওপিয়া হচ্ছে মেন আমাদের গল্পে। আমি হয়তো কেনিয়া আসতাম না বা আমি হয়তো মাসাই মারা যেতাম না, বাট তবুও এলাম, কারণ যারা আপনারা প্রথমবার আফ্রিকা আসছেন তারা সবাই কিন্তু এই মাসাই মারাতে আসবেন ও মাসাই মারার নাম আপনারা শুনেছেন। তো সবার ইচ্ছেটাকে পূর্ণতা দিয়েই কিন্তু আমার মাসাই মারায় যাওয়া। ইথিওপিয়াতে আমরা এমন এমন এলাকায় যাব যেখানে মহিলারা আজও অর্ধনগ্ন হয়েই জীবনযাপন করে কিংবা কাঁচা মাংস খায়। ওই ভিডিওগুলো আসবে পুজোর পরে, কারণ প্রত্যেকটা কন্টেন্ট ভীষণই সেন্সিটিভ, তাই কমিউনিটি গাইডলাইন ধরে এডিটিং করতে হচ্ছে। নাইরোবি শহর থেকে 50 কিলোমিটার পথ চলে আসার পর আমাদের প্রথম বিরতি গ্রেট রিফট ভ্যালি, স্থানীয় ভাষায় বন্দে লা উফা, আর ভূগোল বইতে পড়া গ্রস্ত উপত্যকা, পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম উপত্যকা, যার বিস্তার 6000 থেকে 7000 কিলোমিটার। এশিয়া মহাদেশের জর্ডন নদী উপত্যকা থেকে শুরু হয়ে লোহিত সাগর পেরিয়ে দক্ষিণ পূর্ব আফ্রিকার মোজাম্বিক পর্যন্ত এর বিস্তৃতি। ভূপৃষ্ঠের সংকোচন এবং প্রসারণের ফলে প্লেটগুলো তার অবস্থান পরিবর্তন করে, ফলে এক ধরনের ফাটল বা চ্যুতি দেখা যায়। এই থেকে সৃষ্টি হয় গ্রস্ত উপত্যকা। আর এই উপত্যকায় না বিভিন্ন রকম আগ্নেয়গিরি, তারপরে উষ্ণ প্রস্রবণ এইসব রয়েছে। প্লাস এই জায়গাটা কিন্তু ভূমিকম্প প্রবণ, মানে এই রিফট ভ্যালির অনেক অনেক জায়গা যেখানে এখনও কিন্তু মাঝে মধ্যে ভূমিকম্প হয়। রাস্তার পাশেই এটা, এখানে কিছু খাবারের দোকান টোকান আছে, এখানে কফি স্ন্যাক্স এইসব পাওয়া যাচ্ছে। প্লাস যদি আপনারা টয়লেট ইউজ করতে চান সেটাও করতে পারবেন। মেরিনো হচ্ছে এক ধরনের ভেড়া, তো মেরিনো ভেড়ার পশম দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে। এটা হচ্ছে মেরিনো শিপের যে ছাল, সেই ছাল দিয়ে এগুলো সব তৈরি হয়েছে। এগুলো ওই কার্পেট টাইপের কাজ করে মেয়েতে পারার জন্য। নাও টুডে উই আর গোয়িং টু মাসাই মারা and after 2 nights spent there, last day going to Lake Nakuru and back to Nairobi. Perfect timing. Perfect safari. Now is it the good time for Masai Mara safari? It's the best time. Best time and Yeah. chances to watch the migration. The migration is already there. Migration The is already migration is already there. You're already gonna see plenty and plenty of wild animals. Then we have what we call the crossing of the river. সবাই That's ফিরে why যায় Masai অক্টোবরে। Mara is the best now. মাসাই মারা এই জন্যই এখন বেস্ট। অনেকে বলছে মাসাই মারা আপনি কেন এসেছেন, আপনি কপি করেন। দেখুন, Yeah. আপনি কাশ্মীরে বরফ যে সময় পড়ে সেই সময় তো যাবেন, এখন মাসাই মারা হচ্ছে এই সময়টার জন্য বেস্ট। তার জন্য কপির এখানে কোনো ব্যাপার নয়। এখানে 2 জন কেন, এখানে 200 জন ব্লগারও আসতে পারে। বাংলায় ব্লগার কমই রয়েছে, হিন্দিতে প্রচুর ব্লগার যারা এই সময় আসে, কারণ এই মাইগ্রেশন দেখার জন্য। ঠিক আছে, যেখানে যখন সিজন সেখানে তখন যেতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। তার জন্য যারা এইসব পিঞ্চ মারা কমেন্টস করেন যে কপি করা টর্ক করা, আপনারা না বাঙালি এই মানে জাতিটাকে না অনেক ডাউন করে দিয়েছেন। যারা এইসব পিঞ্চ করেন দয়া করে আর ডাউন করবেন না। মানে যে বাঙালি স্বাধীনতা নিয়ে এসেছিল সেই বাঙালিকে বোধহয় আপনারা আবারও ইংরেজের গোলাম বানাবেন। মাইন্ড চিন্তাভাবনা পরিবর্তন করুন, ভিডিও দেখুন এবং নলেজ গেইন করুন। সেটা 2 জন দেখাক, 200 জন ব্লগার দেখাক, দেখুন, তাতে আপনাদের সুবিধা হবে। দয়া করে এই ভেদ বিভাজনগুলো সৃষ্টি না করে। ব্লগারদের মধ্যে কোনো ভেদ বিভাজন নেই, বাট আপনারা ভেদ বিভাজন কিছু কিছু মানুষ তৈরি করেন, এগুলো করবেন না। গ্রেট রিফট ভ্যালিতে এখানে একটা রেস্তোরাঁ রয়েছে, এখানে এক ধরনের রুটি পাওয়া যাচ্ছে, এটার নাম হচ্ছে মান্দাজি। এটা হচ্ছে আমাদের নানের মতো দেখতে, নান আমরা বলি নান, এরা বলে মান্দাজি। এর দাম হচ্ছে 100 শিলিং, 1 পিসের দাম। আর এটা হচ্ছে সসেজ, বাট এটা হচ্ছে বিফ সসেজ। এখানে কিন্তু সব জায়গাতে বিফ জিনিসটা পাওয়া যায়। আমরা নেব হচ্ছে অমলেট আর সেই সাথে নেব হচ্ছে মান্দাজি। এখানে ডবল ডিমের অমলেট 200 শিলিং। এরকম 1 গ্লাস কফি হচ্ছে 400 শিলিং। মানে একটা দিন আমরা এখন ভাগ করে নেবো। খেয়ে মান্ডাস পেয়ে না যায় সান্ডাস, তাহলেই চাপ হয়ে যাবে। এই রাস্তার কানেক্ট করে হচ্ছে মোম্বাসা পোর্টের সাথে। মোম্বাসা পোর্ট, তারপরে হচ্ছে নাইরোবি, তারপরে উগান্ডা, তারপরে হচ্ছে সুদান, কঙ্গো, এই সমস্ত দেশগুলোর সাথে কানেক্ট করে। তো সেই কারণেই এই রাস্তায় কিন্তু প্রচুর ট্রাক চলে, এই রাস্তায় জ্যাম রয়েছে, ওই জন্যই মাসাই মারা পৌঁছাতে সময় লাগে। এখানে রাস্তার পাশেই না এরকম ভুট্টা বিক্রি হচ্ছে। 2টো ভুট্টা নিলে হচ্ছে 100 শিলিং। গরম গরম ভুট্টাগুলো, দানাগুলো মোটা মোটা আর তেমনই নরম, ভালো খেতে। সুইট কর্ন না হলেও বেশ মিষ্টি। হাইওয়ে ছেড়ে বাঁদিকে টার্ন নিয়ে নেওয়ার পর রাস্তায় আর কোনো জ্যাম নেই। দূর দূর পর্যন্ত রাস্তা চলে গিয়েছে গ্রেট রিফট ভ্যালির চড়াই উত্তরের মধ্যে দিয়ে। এই রাস্তায় মাঝে মাঝে দেখা মিলছে সাফারি গাড়ি এবং অন্যান্য প্রাইভেট গাড়ির।
যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি সুন্দর। রাস্তার দুদিকেই দেখা মিলছে ছোট বড় সব পাহাড় আর আফ্রিকার বিখ্যাত একাশিয়া গাছ। এই হচ্ছে আফ্রিকার একটা হাট, যাওয়ার পথেই পড়েছে। এরকম হাট অনেক জায়গাতে পাওয়া যায়, রাস্তার ধারে দোকানপাট নিয়ে স্থানীয় মানুষ জিনিসপত্র বিক্রি করে, যেমন আমাদের ওখানে থাকে। আফ্রিকা ট্রিপ করার আগে আমার আফ্রিকা সম্পর্কে অনেক ভুল ধারণা ছিল, হয়তো আপনাদের অনেকের মধ্যে এই ধারণাটা রয়েছে যে প্রথমত আফ্রিকা যখন গিয়ে পৌঁছাবো দেখবো একটা গ্রামের মতো জায়গা, চারিদিকে জঙ্গল, পশু পাখি ঘুরছে, ওখানে আমাদের ফ্লাইট হয়তো ল্যান্ড করবে। নাইরোবি নামার পর এই চিন্তাটা পুরো দূর হয়ে গেছে, কারণ নাইরোবি হচ্ছে দুর্দান্ত একটা শহর। সেখানে আফ্রিকার কোনো ছোঁয়া নেই, মানুষজনের মধ্যে আছে, কিন্তু সেখানকার জীবনযাপন বলুন বা সেখানকার ভৌগোলিক পরিবেশ বলুন, তার কিন্তু কোনো ছোঁয়া নেই। দ্বিতীয় ধারণা ছিল যে আফ্রিকা বোধহয় খুব গরম জায়গা, গিয়ে মরে যাব গরমে, চারিদিকে ধুধু মরুভূমি। একদম নয়। এই নাইরোবি থেকে যে মাসাই মারা যাচ্ছি, আমাদের এই স্যামুয়েলকে জিজ্ঞেস করছিলাম, বললো বছরের বিভিন্ন সময় এখানকার টেম্পারেচার ওই মোটামুটি কত, ম্যাক্সিমাম হয়তো 30 পর্যন্ত যায়, তার উপরে টেম্পারেচার যায় না। আর এখন এই সময় যে এসছি আমরা, এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসটা, এটা এখন হচ্ছে ঠান্ডার সময়, চারিদিক সব কিছু শুকনো। তো এখন এখানে টেম্পারেচার মোটামুটি ধরুন 13-14 এরকম থাকে, মানে এসির কোনো দরকারই নেই। এই যে গাড়ি চলছে, আমরা কিন্তু সমস্ত জানলা একটা দিক খোলা সব বন্ধ করে দিয়েছি, কারণ বাইরে হাত রাখলে হু হু করে ঠান্ডা হাওয়া আসছে, এবং আপনার মনে হবে যে যদি জানলা খোলা থাকে তাহলে হয়তো একটা শীতের পোশাকের দরকার হবে। তো এই রকম হচ্ছে প্লেজেন্ট ওয়েদার আফ্রিকার। এই সময় যারা আসবেন তারা ফিল করবেন আমরা আফ্রিকা নয়, আমরা এসেছি কোনো হিল স্টেশনে। আর আশেপাশের পরিবেশও সেরকম, দেখছি দুদিকে পাহাড়, রাস্তা, কোথাও রাস্তা একদম সামনে এরকম উঠে গেছে, গ্রেডিয়েন্ট, বিশেষ করে এই রাস্তায় এত গ্রেডিয়েন্ট রয়েছে, সত্যি অসাধারণ। আর আফ্রিকা যারা প্ল্যান করছেন নেক্সট ইয়ার, সময় হচ্ছে জুলাই অগাস্ট সেপ্টেম্বর, এই 3 মাসের মধ্যে আপনারা কিন্তু আপনাদের প্ল্যানে রাখুন, কারণ এই 2-3 মাস সব থেকে ভালো জঙ্গল দেখা যায়, কারণ এই সময়টা এখানে ড্রাই, সমস্ত ঘাস শুকিয়ে যায়, বিস্তীর্ণ তৃণভূমি সব ঘাস শুকিয়ে যায়, এবং এই ফরেস্টগুলোতে যে সমস্ত ওয়াইল্ড অ্যানিম্যাল সেগুলো ইজিলি দেখা যায়। সময় বেলা 1:12, আমরা এসে পৌঁছালাম নারোকে। এখানে পেট্রোল পাম্প রয়েছে, এখানে যত সাফারির গাড়ি সবাই তেল ভরছে, আর যারা ওয়াশরুম নিতে চান এখানে একটা শপ রয়েছে, তো সেই শপে গিয়েও আপনারা ওয়াশরুম ইউজ করতে পারেন কোনো কিছু জিনিসপত্র না কিনে। রাস্তাঘাটে যেতে যেতে খেতে হবে জল, তো জলের দাম কত দেবো সেটা তো আগে বল। নাইরোবিতে আমি এসে দেখেছি বেশিরভাগ জায়গাতেই কিন্তু জলের যে বোতল, এই যে 1 লিটার জলের বোতলের দাম হচ্ছে 100 কেনিয়া শিলিং। তো আমরা 2টো জলের বোতল কিনলাম, আর এই সাথে কিনলাম হচ্ছে 1 লিটারের ম্যাঙ্গো জুস। এটা হচ্ছে 180 একটা ম্যাঙ্গো জুস, খুব ভালো খেতে এগুলো। এই হচ্ছে কেনিয়ার চানাচুর, যার দাম নিল হচ্ছে 90 কেনিয়ান শিলিং। খেয়ে দেখবো কীরকম চানাচুর এখানকার। আর কেনিয়ার যে কারেন্সি সেগুলো কিন্তু আপনারা এক্সচেঞ্জ করিয়ে নিয়ে আসতে পারেন কলকাতা থেকে, যদি কলকাতায় না পান তাহলে এখানে নেমে এয়ারপোর্ট থেকেও করতে পারেন। এগুলো কী করবেন আমি সব আগের পরে বলে দিয়েছি, প্লে লিস্ট করা আছে, আপনারা দেখে নেবেন এবং আফ্রিকা প্ল্যান করে নেবেন। আমাদের গাড়িতে ফুয়েলিং চলছে, আমি একটু হেঁটে চলে এলাম এই দিকটাতে। দেখুন ওখানে রয়েছে KFC, এখানে রয়েছে কুইক মার্ট। তবে হ্যাঁ, ক্যামেরা, মোবাইল, পার্স একটু সাবধানে রাখতে হবে, অচেনা জায়গা তো কেউ নিয়ে ছুট দেয়, কিছু করার নেই সেক্ষেত্রে, ওই জন্য একটু সাবধানে আর কি এগুলোকে ক্যারি করতে হবে। কুইক মার্ট থেকে কিনে নিলাম কেনিয়ার চা এবং কফি। আফ্রিকার চা কিংবা কফির স্বাদ অন্য লেভেলের। আর ওই কুইক মার্টে সব মিলিয়ে আমার বিল হচ্ছে 620 শিলিং। নাইরোবি থেকে মাসাই মারার পথে আমাদের প্রথম বিরতি গ্রেট রিফট ভ্যালি, দ্বিতীয় বিরতি ছিল নারোকে গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ভর্তি করার জন্য এবং আমাদের ট্যাঙ্ক খালি করার জন্য, তৃতীয় বিরতি লাঞ্চ করার জন্য। আর আমাদের কিন্তু প্যাকেজ শুরু হয়ে গেছে নাইরোবি থেকে পিক আপ হওয়া থেকেই, এবং আমাদের যে প্রথম দিনের লাঞ্চ সেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। ভাত, ভেজিটেবল রাইস, পোলাও, বাদাম আর হচ্ছে ভুট্টা, চাপাটি, ক্যাবেজ, গ্রিন ভেজিটেবলস, ব্ল্যাক বিনস, পাস্তা, খেয়েছে। আচ্ছা, নো চিকেন কামিং। ওকে, বেঁচে গেলাম। এই থাকবে হচ্ছে লাঞ্চ। আর যদি এখানে আপনারা কোনো ড্রিঙ্কস নিতে চান, ধরুন কেউ বিয়ার টিয়ার খাবেন বা অন্যান্য ড্রিঙ্কস খাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে পে করতে হবে। আর এমনি যে খাবার দেখলেন সেগুলো সব আমাদের প্যাকেজের মধ্যেই। এবার বিফ যেহেতু রয়েছে, তো আমরা তো বিফ খাবো না, তো আমি বললাম যে বিফের পরিবর্তে কি আছে অল্টারনেট, বললো চিকেন আছে, চিকেন আসছে। বললাম হ্যাঁ চিকেন দিন। বিফ আইটেমটা না মানে পৃথিবীর বিভিন্ন দেশে খুব কমন, সব জায়গায় বিফ আইটেম পাওয়া যায় সব কিছু, কিন্তু যারা ধরুন বিফ খায় না
এদের ক্ষেত্রে এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করতে হয়, কোথাও কোথাও হয়তো নিরামিষ খেতে হতে পারে। তো এই চিন্তা ভাবনাটা কিন্তু মাথায় নিয়ে আসবেন যে এরকম সব আইটেম কিন্তু থাকবে। সব খাবারের মধ্যে মিষ্টি, আমি যে শাক খাচ্ছি শাকটাও মিষ্টি। এসছে হচ্ছে চিলি চিকেন, দেখা যাক চিলি চিকেনে চিলির কোনো অস্তিত্ব পাই কিনা। বাপরে সস, দুটো আনো। খাবার এখানে সব ধরনেরই আছে, নেই শুধু কোনো খাবারে একটুও ঝাল। আবার ঝাল চাইলে এরা সঙ্গে সঙ্গে হাতে ধরিয়ে দেবে শুকনো লঙ্কার গুঁড়োর কোটো। যদিও ফরেন থেকে আসা শ্বেতাঙ্গদের এইসব খাবার দাবার নিয়ে কোনো সমস্যা নেই। যারা ফরেনার লোকজন না, তাদের সব খাবারের সঙ্গে ড্রিঙ্কস রয়েছে। তারা সকালে ব্রেকফাস্ট করছে, সেখানে বিয়ার, লাঞ্চ করছে বিয়ার, ইভিনিং স্ন্যাক খাচ্ছে বিয়ার। মানে ওদের মানে লিকুইড আইটেম এখানে সব জায়গায় প্রচুর বেশি। যারা বিয়ার টিয়ার খায় তাদের মানে অধিকাংশ পয়সা এখানে এসে খরচা হবে। বিয়ার খায়, তারপরে নানা ধরনের মদ খায়, মানে সফট ড্রিঙ্কস খায়, তারপরে প্যাকেজ ফুড খায়, তাও এরা কত ফিট। আর আমরা ডাল ভাত ঘি আলু শুদ্ধ খেয়েও কত আনফিট। 2:41 বেজে গিয়েছে, এবার এখান থেকে আমাদের স্টার্ট করতে হবে। জলের বোতল কিন্তু সঙ্গে আপনারা এক্সট্রা ক্যারি করবেন, আগে থেকেই 1 পেটি জল তুলে নেবেন, জল কিন্তু সবসময় কাজে আসবে। আর এই যে ল্যান্ড ক্রুজার গাড়িটা রয়েছে না, এখানে একটা আলাদা কুলারও রয়েছে। তো এই কুলারের মধ্যে কিন্তু জলের বোতল এরা সব রেখে দিল। এটা আমাদের জন্যই, আমরা যখন ইচ্ছে এখান থেকে জল খাবো। আর এটা কিন্তু অপারেট হয়, পেছনে মেশিন আছে, মানে যেরকম আমাদের ছোটো ফ্রিজ এরকম। তো আপনার জল টল সব এখানে ঠান্ডা থাকবে। গাড়ির মধ্যে ফোন চার্জ দেওয়ার জায়গাও রয়েছে, আপনারা কিন্তু আপনাদের ক্যামেরার বা ফোনের যে ব্যাটারি সেগুলো কিন্তু ইজিলি চার্জ করতে পারবেন। আর গাড়ির মধ্যে এসি রয়েছে, গাড়ি অনেক বড়। সাফারির জন্য মানে এই ল্যান্ড ক্রুজারের কোনো বিকল্প হয় না, নিলে এই গাড়ি নেবেন। বিকেল 4টে নাগাদ আমরা এসে পৌঁছালাম মাসাই মারা। এই যে মাসাই ভিলেজ ভিজিট করতে এসছে, এই যে সব লোকজন ভিজিট করছে, এই যে মাসাই ভিলেজ, সব মাসাইরা বসে আছে। মাসাই ভিলেজ আমরা এরপরে দেখতে আসবো। এই যে মাসাইদের বাচ্চারা, এরা স্কুল থেকে ফিরছে। এই যে এটা একটা স্কুল, এরা সব মাসাই চাইল্ড। এখন এরা সব সেজে গুজে আমাদের এই জগতের সাথে মিশে হয়তো আমাদেরই মতোই হয়ে গিয়েছে। মাসাইয়ের হাতেও স্মার্টফোন আপডেট হয়ে গেছে। বাবু মশাই, আমি সেই মাসাই, এরকম ব্যাপার। আর মাসাই মারা পৌঁছানোর পর যে সিদ্ধান্ত নিলাম, আমরা এখন লজে যাব না, আমরা আগে যাবো যে সাফারি করতে। সাফারি করে এসে রাত্রে লজে ফিরবো, কারণ এখন সময় নষ্ট করা যাবে না। সাফারির জন্য সেরা সময় হচ্ছে সকাল আর হচ্ছে বিকেল। এই জন্যই মাসাই মারা যখন পৌঁছাচ্ছেন বিকালবেলায়, সব ভুলে আগে এসে সাফারিটা করে নিন। তারপরে সাফারি 6টার সময় শেষ হবে, গেট ক্লোজ হবে, তারপরে আপনারা চেক ইন করুন। আমাদের হাতে এখনও 2 ঘন্টা আছে, তো তার মধ্যেই কিন্তু আমরা আমাদের সাফারি করে নেব। এবারে মাসাই মারার অ্যাকোমোডেশন নিয়ে কয়েকটা তথ্য দিয়ে রাখি, বিশেষ করে যারা বাজেট ট্রাভেল করবেন কিংবা সোলো ট্রাভেল করবেন। যদি আপনারা সাফারি করার সময় মনে করেন যে আমরা কোনো প্যাকেজ বুক করবো না, আমরা আলাদা করে মাসাই মারাতে এসে লজ বুক করবো, সেটাও করতে পারবেন। এই চত্বরে কিন্তু প্রচুর লজ রয়েছে এবং সেগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি। মানে আপনি পার নাইট হয়তো 3000 টাকা করে রুম পেয়ে যাবেন, আবার পার নাইট হয়তো 30,000 টাকা করে রুম পেয়ে যাবেন। যত প্রাইম লোকেশনে থাকবেন, জঙ্গলের ভেতরে থাকবেন, তত হচ্ছে খরচ বেশি, আর যত বাইরের দিকে থাকবেন তত খরচ কম। এই যে এইসব দিকে সমস্ত অ্যাকোমোডেশন রয়েছে, প্রচুর অ্যাকোমোডেশন এখানে। ওই সামনে রয়েছে হচ্ছে গেট, মাসাই মারার গেট। মাসাই মারা এমনিতেই জমজমার জায়গা, সেখানে প্রচুর ট্যুরিস্ট। আর ট্যুরিস্টরা আসা মাত্রই স্থানীয় মাসাই গ্রামের মহিলারা তাদের ছেঁকে ধরে জিনিসপত্র বিক্রি করার জন্য, আর আদান প্রদানের মাধ্যম $। এরা কিন্তু কেনিয়ান শিলিংয়ে টাকা নেবে না, লোকাল কারেন্সি না, সব ইউএসডি। ভারতীয় আইনে কতগুলো ধারা পৌঁছে গিয়েছি মাসাই মারা। আর মাসাই মারাতে পৌঁছানোর পর সিচুয়েশন দেখুন, এখানকার স্থানীয় লোকজন এইভাবে ভিড় করে আসবে আপনাকে জিনিসপত্র বিক্রি করার জন্য। এই হচ্ছে মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের সেকেনানি গেট। 4টে গেট রয়েছে, এটা হচ্ছে তার মধ্যে একটা সেকেনানি গেট। গেটস ওপেন অ্যাট 6 AM অ্যান্ড ক্লোজ টাইম 6:30। মানে আজকে আমরা 6:30 পর্যন্ত আমাদের গেম ড্রাইভ করতে পারবো। এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত হচ্ছে গ্রিন সিজন, এখানে হচ্ছে খরচ কম। আর জুলাই থেকে 31 ডিসেম্বর হচ্ছে হাই সিজন, খরচ বেশি। এখন হচ্ছে পিক সিজন, জুলাই থেকে ডিসেম্বর $200 পার ফরেনার পার পারসন। আর জানুয়ারি থেকে জুন হচ্ছে 100। বাচ্চাদের জন্য এখানে 9 থেকে 17 বছর $50। আর স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট কার্ড থাকলে অর্গানাইজ গ্রুপ হলে $50। এখানে কেনিয়ার সিটিজেন আর ফরেনার সবার জন্য কিন্তু এখানকার সাফারি মানে পার্কে এন্ট্রির কস্ট ধার্য করা আছে, হাই সিজন আর হচ্ছে গ্রিন সিজন। আলাদা করে কোনো এন্ট্রি টিকিট কাটতে হয়নি, কারণ আমাদের কিন্তু মাসাই মারাতে এন্ট্রি ফ্রি। আমাদের যে প্যাকেজ তার মধ্যে ইনক্লুড আছে। মানে ভালো জায়গায় থেকে ভালো গাড়িতে ঘুরে পার্কের এন্ট্রি, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে অনেক ভালো। আর স্পেস কিন্তু অনেকটাই, এখানে একজন দাঁড়ালো, এখানে একজন দাঁড়ালো, এইখানে, প্লাস এখানে আপনি জানলাও পাচ্ছেন খোলার জন্য, যেটা খুলে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। প্লাস পেছন দিকেও কিন্তু ভালো রকম ভিউজ আপনারা পাবেন। মাসাই মারা ন্যাশনাল পার্কে শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত সাফারি। যদিও এই শেষ বিকেলে
ঘন্টা দুয়েকের জন্য সাফারিতে 200 ইউএসডি আমার কাছে অনেকটা বেশি বলেই মনে হয়েছে। $200 পার পার্সন মানে ধরে রাখুন প্রায় 17,000 টাকা। আরও একটা জিনিস, সাফারির শুরুতেই রয়েছে প্রচুর ধুলো। এই রাস্তায় এত সাফারির গাড়ি আর সেই পরিমাণে ধুলো, আপনারা কিন্তু সঙ্গে মাস্ক অবশ্যই ক্যারি করুন। যাদের ডাস্ট অ্যালার্জি তাদের খুব প্রবলেম হয় প্রথমে। আর এই গাড়িতে রেডিও রয়েছে, রেডিও আর ওয়াকি টকি। কোথাও যদি অ্যানিম্যাল স্পট হয় সেক্ষেত্রে কিন্তু ওরা বলে দেবে যে এই জায়গাটায় আসো, সেখানে কিন্তু গাড়ির ড্রাইভার নিয়ে যাবে এবং সেখানে আপনারা অ্যানিম্যাল স্পট করতে পারবেন। এই যে ঘাসগুলো রয়েছে না, এই ঘাসগুলো এইগুলো হচ্ছে সিংহের ডেরা। শুধু সিংহই নয়, এখানে সিংহ থাকতে পারে, লেপার্ড থাকতে পারে এইসব ঝোপ জঙ্গলে। গাইড খুব ভালো দরকার, গাইড কিংবা ড্রাইভার খুব ভালো দরকার এখানে, যে রুটগুলো ভালো করে চেনে এবং যে মোটামুটি যেখানে নিয়ে যাবে সেখানে এনিম্যাল সাইটিং হবেই হবে। সাফারি শুরুতেই আমরা দেখলাম আফ্রিকান হায়না। পৃথিবীতে 4 ধরনের হায়না রয়েছে। এটা তাদের মধ্যে একটা স্পটেড হায়না বা চিতল হায়না। এরা দলবদ্ধ হয়ে শিকার করে, নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য হাসির মতো আওয়াজ করে। সেই থেকেই হায়নার হাসি এই কথার উৎপত্তি। আয়না মন ভাঙা আয়না, মাসাই মারার জঙ্গলে ঢুকে প্রথমেই দেখলাম জঙ্গলি হায়না। এক জায়গায় দেখলাম মাসাইরা জঙ্গলে গরু চড়াচ্ছে। স্যামুয়েলকে জিজ্ঞেস করতে ও বলল, মাসাইদের এই জঙ্গলের ভেতরে গরু চড়ানোর অনুমতি রয়েছে, কিন্তু আমাদের জঙ্গলে পা রাখারও নিয়ম নেই। মাসাইদের এখানে অ্যালাউ আছে গরু চড়ানোর জন্য, বাট আমাদের নামারও অ্যালাউ নাই। অধিকাংশ ট্যুরিস্ট আফ্রিকার জঙ্গলে সিংহ দেখতে যায়, কিন্তু সিংহ ছাড়াও আরও অন্যান্য অনেক প্রাণী রয়েছে যেগুলো মাসাই মারা জঙ্গলের অন্যতম আকর্ষণ। তারই মধ্যে একটি মাসাই জিরাফ। এরা জিরাফেরই আরও একরকম প্রজাতি। এই যে মাসাই জিরাফ, এদের লাইফ স্প্যান হচ্ছে 25 বছর। এই দুটো হচ্ছে মেল জিরাফ, মানে এখানে আমরা 3টে মাসাই জিরাফ দেখলাম, 3টেই কিন্তু হচ্ছে মেল। জিরাফটা গলা বাড়িয়ে এখানকার ওই গাছগুলো খাচ্ছে। এখানে তো প্রচুর সবুজ, আমি যেটা আপনাদেরকে বলছিলাম না যে মাইগ্রেশন এই জন্যই হয়, এত জীবজন্তু এখানে চলে আসে। তার কারণ হচ্ছে এই সময় এই জঙ্গলে মাসাই মারাতে প্রচুর সবুজ ঘাস থাকে, তা সেগুলো খাওয়ার জন্যই কিন্তু এই সমস্ত তৃণভোজী যে প্রাণীরা তারা চলে আসে। মাসাই জিরাফ মধ্য এবং দক্ষিণ কেনিয়া, তানজানিয়া, উগান্ডা এবং জাম্বিয়াতেও দেখা যায়। বর্তমানে মাসাই জিরাফ তানজানিয়ার জাতীয় প্রাণী। মাসাই জিরাফ উচ্চতায় 19 ফুট পর্যন্ত হতে পারে এবং এদের এক একটির ওজন 1200 কিলোগ্রাম। জিরাফ ছাড়াও এই চত্বরে ঘুরে বেড়াচ্ছে পুরুষ মহিলা ওয়ার্থক। পূর্ব এবং মধ্য আফ্রিকার সাভানা অঞ্চলে এই শ্রেণীর শূকর বা ওয়ার্থক প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা সাধারণত তৃণভোজী প্রাণী। এই ওয়ার্থক বা শূকররা ঘাস খাওয়ার সময় মাটিতে সামনের পা দুটো মুড়ে তাতে ভর দিয়ে ঘাস খায়। এদের বিশেষত্ব মুখ থেকে বেরিয়ে আসা সামনের দিকে বাঁকানো এক জোড়া দাঁত। আত্মরক্ষা কিংবা লড়াইয়ের জন্য এরা এই দাঁত ব্যবহার করে। সাফারি করার মাঝে দেখলাম জঙ্গলের মধ্যে কোনো কোনো গাছের নিচে এই রকমই খাওয়া দাওয়ার আয়োজন করেছে বিভিন্ন ট্যুর সংস্থা। মাসাই মারার জঙ্গলে এটা খুব কমন। এই অভিজ্ঞতা আমাদেরও হয়েছিল সাফারির দ্বিতীয় দিনে। কেনিয়ার এই গাছগুলোকে বলা হয় সসেজ ট্রি। স্থানীয়রা এই গাছের ফল থেকে মুরাটিনা নামের পানীয় বা লোকাল বিয়ার তৈরি করে। জঙ্গলের মধ্যে এবারে দেখা পেলাম পুরুষ কেনিয়ান ইম্পালার। সাভানা অঞ্চলে এই ইম্পালা সেই জায়গায় বেশি থাকে যেখানে জল বা কোনো ওয়াটার রিসোর্স রয়েছে। এই গাড়িটা দাঁড়িয়ে আছে, এখানে দেখা গিয়েছে হচ্ছে ব্ল্যাক রাইনো। এটাও খুব রেয়ার, তো এখানে এই গাড়িটা এটা চুপ করে দাঁড়িয়ে আছে ওটাকে স্পট করার জন্য। যখন বেরোচ্ছে ওই ঝোপঝাড় থেকে মানে ভুজ থেকে, তখন এরা আর কি ভিডিও শ্যুট করছে। বেলা দ্রুত ফুরিয়ে আসছে, হাতে সময় বড়জোর ঘন্টা দেড়েক। আমরা ছুটে বেড়াচ্ছি ফরেস্টের এ প্রান্ত থেকে ও প্রান্ত। হাতে ধরা বাঙালি পাঠকদের ভীষণ পছন্দের একটা অ্যাডভেঞ্চার উপন্যাস চাঁদের পাহাড়। আলভারেস বলল, ঢোল নয়, বড় বেবুন কিংবা বন মানুষের বুক চাপড়ে ওই রকম শব্দ করে। মানুষ এখানে কোথার থেকে আসবে? এই যে বেবুনের কথা বলা হয়েছিল, সেই বেবুন। আর এই দেখুন বেবুন। বেবুন হচ্ছে এক শ্রেণীর বাঁদর। এই বেবুনের 6 রকম প্রজাতি রয়েছে: হামাদ্রিয়াস বেবুন, গিনি বেবুন, জলপাই বেবুন, হলুদ বেবুন, কিন্ডা বেবুন এবং চাকনা বেবুন। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতির
বেবুন বসবাস করে। আফ্রিকার জঙ্গলে আমার দেখা প্রত্যেকটা প্রাণী সম্পর্কে বিশদে বিবরণ দিতে গেলে এই ভিডিওগুলোর লেন্থ হয়ে যাবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, যেটা একটা ট্র্যাভেল ব্লগের জন্য কখনোই অ্যাপ্রোপ্রিয়েট নয়। মাসাই মারা ফরেস্টের একটা চরিত্র দেখছি, এখানে কিন্তু সব পাহাড় রয়েছে এরকম, এই দিকটাতে খুব বেশি উঁচু নয় কিন্তু পাহাড় রয়েছে, আর এখানে প্রচুর ঝোপঝাড়, প্রচুর, আর জঙ্গল এই দিকটায় বেশ ঘন। কিন্তু অদ্ভুত এটাই লাগলো যে এই জঙ্গলে প্রবেশ করার পর জিরাফ, হায়না আর হরিণ ছাড়া আর বেবুন ছাড়া তেমন কিছু চোখে পড়লো না। আমরা যখন জঙ্গলের এক প্রান্তে, তখন জঙ্গলের অন্য প্রান্ত থেকে রেডিও বার্তায় খবর আসছে যে সিংহ দেখা গিয়েছে। জঙ্গলের কোন প্রান্তে কি রয়েছে, এত বড় জঙ্গল, কোথাও হয়তো একটা সাফারি গাড়ি দেখতে পেয়েছে, বাকি সাফারি গাড়ি ওইদিকে ছুটলো। এবার যখন সব সাফারি গাড়ি ওইদিকে ছুটলো, এখানে হয়তো আরও 2টো সিংহ বেরোলো। পুরো গেমটা হচ্ছে এরকম, এটাই হচ্ছে এখানকার গেম ড্রাইভ। সিংহের দেখা না পাওয়া গেলেও সবুজ ঘন ঝোপঝাড়ের মধ্যে দেখা মিলল আফ্রিকান মহিষ বা কেপ বাফেলো। মোষ যে গৃহপালিত পশু সেটা আমরা সবাই জানি, কিন্তু আফ্রিকার এই কেপ বাফেলো কোনোভাবেই গবাদি পশুর সাথে সম্পর্কিত নয়। কেপ বাফেলোর উচ্চতা 3.5 মিটার থেকে 6 মিটার পর্যন্ত হতে পারে এবং এদের ওজন হয় 800 কেজি থেকে 1200 কেজি। একটা কথা শুনে আশ্চর্য লাগতে পারে যে আফ্রিকার বিগ 5 অ্যানিমেলের মধ্যে এই কেপ বাফেলো সবচাইতে বিপজ্জনক। এরা হায়না, সিংহ, এমনকি নিরস্ত্র মানুষকেও হত্যা করতে সক্ষম। আফ্রিকার এই বিগ 5 শব্দটার উৎপত্তি হয়েছিল শিকারীদের থেকে। তারাও এই আফ্রিকান মহিষকে এড়িয়েই চলে। জঙ্গল হতাশ করে না, এই পথ ধরেই আমরা গিয়েছিলাম। দেখো হাজারে হাজারে তোমার বাফেলোস, দেখেছো? বিকাল হয়ে গেলেই এই সব কিছু দেখা যায়, কারণ গরমে না দুপুরে ওটা বেরোতে চায় না, কিন্তু বিকাল হলেই দেখো সমস্ত। একটু আগে এই পথ দিয়ে গেলাম, একটা বাফেলো ছিল না, মুহূর্তে ওখান থেকে চলে এলো। আর বাফেলো আসার জন্য সমস্ত গাড়িগুলো চলে এসে সাফারির গাড়ি, দেখলা মুহূর্তে চলে এলো। হ্যাঁ তাহলে এটাই তো বলি আমি, জঙ্গল প্রতি মুহূর্তে তার চরিত্র পাল্টায়, তাই কখনো হতাশ হবেন না। এত বাফেলোস দেখো, ঝুন দেখো, ঝুন। প্রচুর প্রচুর প্রচুর। এইভাবে যদি ওয়াইল্ড বিচ দেখতে পাই, জেব্রা দেখতে পাই, হাতি দেখতে পাই, তাহলে আর কি চাই। মাসাই মারার এই সানরাইজ আর সানসেট দুটো খুবই সুন্দর। বেলা ফুরিয়ে আসছে, সূর্য একটু পরে ঢলে পড়বে, মাসাই মারাতে নেমে আসবে সন্ধ্যের অন্ধকার। জঙ্গল থেকে আমরা বেরিয়ে আসছি, এমন সময় একটা সংবাদ এলো, যার অপেক্ষায় আমি কিংবা 6 ইঞ্চি স্ক্রিনের ওই পারে থাকা দর্শক বন্ধুরা। যে অপেক্ষা ছিল এতক্ষণ ধরে, সেই অপেক্ষার শেষ। আর এখানে সমস্যা হচ্ছে, একটা সিংহ দেখা দিলে সমস্ত গাড়ি এক জায়গায় গিয়ে জড়ো হয়। এবার এই সিংহ প্রাণীটাও কনফিউজ হয়ে যায় যে ভাই আমি কাকে দেখা দেবো, কার কাছে গিয়ে সেলফি তুলবো। এই হচ্ছে এখানকার অবস্থা। গাড়িগুলো মুভ করছে না, গাড়িগুলো সব এক জায়গায় দাঁড়িয়ে আছে। যে সামনে আছে তারই বেনিফিট বেশি, কারণ সে ভালো ছবি তুলতে পারছে। এই দেখুন উঠলো, ও যাবে কোন দিকে? এই ছবি তুলবো আমি, এই ছবি তুলবো, এটা সিংহর ছবি। হ্যাঁ আমি জুম করে এই ছবি তুলবো। এই যে সিংহ বলছে নামো, গেট খুলে নেমে একটু সিংহর কাছে গিয়ে ছবিটা তুলো জুম করে। কিরকম খুব পরামর্শ। আর এমন একটা হাইপ না, লোকজন এরকম বললে কিন্তু নেমেও যাবে, হট করে নেমে সামনে চলে গেল, লে ভাই সিংহর ছবি তুল। মাসাই মারাতে এসে অবশেষে দেখা পাওয়া গেল এক জোড়া সিংহের। এবার বলা যেতেই পারে যে $200 বিফলে যায়নি। সিংহ দুটোর এইসব নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, ওরা গাছের ছায়ায় বিশ্রাম নিতেই ব্যস্ত। সিংহ যে কতটা অলস তার পরিচয় পেয়েছিলাম ভারতবর্ষের গির অরণ্যে সাফারি করার সময়। সেই ভিডিওর লিঙ্কও দিয়ে রাখলাম ওপরের আই বোতামে। গির অরণ্য, ভারতের মাসাই মারা। ওঠ ভাই ওঠ, এত দূর থেকে আমরা এসেছি। অনেক ডাকাডাকির পরেও সিংহের ঘুম ভাঙল না। এদিকে আমাদের গাড়ির চালক তাড়া দিচ্ছিল যে আজকের মতো জঙ্গলের গেট বন্ধ হয়ে যাওয়ার সময় এসেছে, আমাদের অনেকটা পথ ফিরতে হবে, আর ফেরার পথে যেতে হবে মাসাই মারার মাসাই গ্রাম। জোসেফ হচ্ছে আমাদের গাইড মাসাই মারাতে। তো জোসেফের সাথে আমরা কথোপকথন করছি মাসাই ভিলেজে যাওয়ার আগে। আগেকার দিনে যদি বিয়ে করতে হতো না একটা ছেলেকে, তো একটা সিংহ মারতে হতো এবং তার যে এই মাথার চুল সেটাকে এরমভাবে পরে বিয়ে করতে হতো। এখন আর সেই নিয়মটা নেই। তো
তো আমার মাথায় সেটা এখন আছে, ঠিক আছে? তো কিরম লাগছে দেখুন, এটা কি নিয়ে যাবো আপনাদের জন্য বলুন? হ্যাঁ, এটা টোপর, টোপর, এটা হচ্ছে টোপর। এবার যে বিয়ে করবে তাকেই মারতে হবে লায়নটা। হ্যাঁ, এবং লায়নরা কিন্তু মাসাইদেরকে দেখে ভয় পায়, এই জন্য মাসাইদের এখনো জঙ্গলে গরু চড়ানোর নিয়ম রয়েছে। বাঁশিটা বাজিয়ে এরা নানা রকম ওই ইঙ্গিত দেয়, যেমন হয়তো জঙ্গলে কোনো বিপদ এলো, কাউকে সিংহে আক্রমণ করলো, কিংবা হয়তো কোনো রকম কাউকে ওয়েলকাম জানাচ্ছে, তা বিভিন্ন রকম ইশারা করার জন্য এই বাঁশির আওয়াজ দিয়ে কিন্তু ইশারা করা হয়। তখনকার দিনে তো আর ফোন টোন ছিল না যে ডেকে বলবে বা হোয়াটসঅ্যাপ করে দেবে, তো তখন কিন্তু এই বাঁশি বাজিয়েই তাদের যে বিভিন্ন রকম বার্তা সেটা এক অপরের সাথে আদান প্রদান করা হতো, মাসাইরা আদান প্রদান করতো। এখন সময় পাল্টেছে, যুগ পাল্টিয়েছে, এখন মাসাইরাও আস্তে আস্তে আধুনিক হয়ে গিয়েছে, তাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদের জীবন পাল্টিয়েছে, কিন্তু তাদের সেই যে সেই ট্র্যাডিশন কীরকম ছিল, মাসাইরা কীরকম পোশাক পরে, তাদের জীবনযাত্রা কীরকম বা তারা কীরকম ঘরে থাকে, সেটা দেখার জন্য কিন্তু আপনাকে আসতেই হবে এই মাসাই মারার রাস্তার ধারেই মাসাই ভিলেজে। আমরা ফার্স্ট ডে যে গেম ড্রাইভ সেটা সম্পূর্ণ করেছি, এবং সম্পূর্ণ করার পরে এসে হচ্ছে মাসাই ভিলেজে, এবং এখানে এই টোপরটা পরিয়ে ছবি তোলা হচ্ছে। তা আজকে এই সিংহের কেশর মাথায় পড়ে আলটিমেট এই পুরুষ সিংহ নামটা সার্থক হলো, আর সেই সঙ্গে সার্থক হলো আমার সিংহ রাশি। তবে আপনাদের যাদের অন্যান্য রাশি তারা কি পড়বেন না? নিশ্চয়ই পড়বেন, বেশ ভারী এটা। মাসাই ভিলেজে যখন আসবেন তখন এটা পরে ছবি তুলবেন, ভালো লাগবে। মাসাই গ্রামের মাসাইরা আগত ট্যুরিস্টদের ওয়েলকাম করে এই রকম নাচ গানের মধ্যে দিয়ে। চাইলে আপনি বা আপনারাও এদের সাথে এই অনুষ্ঠানে যোগদান করতে পারবেন। বহু বছর আগে মাসাইদের মধ্যে একটা নিয়ম ছিল যে বিয়ে করার আগে পুরুষকে তার যোগ্যতা প্রমাণ করতে জঙ্গল থেকে একটা সিংহ মেরে আনতে হবে। এখন তো শিকার বা বন্যপ্রাণী হত্যা আইন বিরুদ্ধ, তাই এখন নিয়ম পাল্টে এরকম হয়েছে যে বিয়ে করার আগে তাদের এরকম লাভ দিতে হবে। সেটাই ওরা আমাদের করে দেখাচ্ছে। লাফালাফির অনুষ্ঠান শেষ হলে স্থানীয় মাসাই গাইড জোসেফ আমাদের নিয়ে গেল মাসাই গ্রামের ভেতরে। তারপর শোনাতে শুরু করলো মাসাইদের জীবন এবং জীবিকা সম্পর্কিত বিভিন্ন তথ্য। এদের মধ্যে যারা ইংরেজি জানে, বোঝে কিংবা পড়াশোনা করেছে তারাই গাইডের কাজ করে। যদি কেউ মনে করে যে মাসাই ভিলেজে থাকবে সে কিন্তু থাকতে পারবে, এরা কিন্তু সেই ব্যবস্থাও করে দেবে। আর এই মাসাই ভিলেজে ঢোকার আগে ওরা যে ওয়েলকাম জানালো, ওই যে ডান্স করলো, ওইটা ছাড়া কিন্তু সম্ভব নয়। মানে এটাই ওদের ট্র্যাডিশন যে মাসাই ভিলেজে ঢোকার আগে কিন্তু এইভাবে নাচ গানের মধ্যে দিয়ে আপনাকে ওয়েলকাম জানানো হবে, তারপরে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন মাসাই ভিলেজে। তো এই হচ্ছে আফ্রিকার মাসাই ভিলেজের ভেতরে। মাসাইদের সম্পর্কে জোসেফ আমাদের যা যা বলল তার বঙ্গানুবাদ করলে কিছুটা এই রকম দাঁড়ায়। মাসাইদের প্রধান জীবিকা গোপালন। প্রত্যেক মাসাই পরিবারের কাছেই গরু রয়েছে। এই অঞ্চলে চাষাবাদ হয় না, তার কারণ হাতির উপদ্রব। হাতি প্রায়শই এসে চাষের জমি কিংবা ফসল নষ্ট করে। যে মাসাই পরিবারের কাছে যত বেশি গরু থাকবে তাদের সমাজে সেই তত বেশি ধনী বা বিত্তশালী। যদিও মাসাইরা আফ্রিকার প্রাচীন উপজাতি, কিন্তু বংশ পরম্পরায় এরা ধর্মান্তরিত খ্রিস্টান। মাসাইদের ক্ষেত্রে একের বেশি বিবাহ করার নিয়মও রয়েছে। এই গ্রামে মোট বাড়ি রয়েছে 27টি। This we call this shuka. সুকা, That is Swahili, but in Maasai যদি কেউ ডান্স we call irkarash. এই হচ্ছে মাসাইদের পোশাক যেটা উল দিয়ে তৈরি হয়। পূর্ব আফ্রিকার কেনিয়া ও তানজানিয়ার উত্তর মধ্য অঞ্চলে এই মাসাইরা বসবাস করে। এদের জীবনযাপন আধা যাযাবর প্রকৃতির। এদের কথোপকথনের ভাষা মাসাই। অনেকে আবার স্থানীয় সোয়াহিলি ভাষায় কথা বলতে পারে। এদের পোশাকের লাল রঙের একটা বিশেষ তাৎপর্য আছে। লাল যেহেতু বিপদের সংকেত, তাই জঙ্গলের মধ্যে বন্য পশুরা, বিশেষ করে সিংহ,
এদের অনেক দূর থেকে দেখতে পায়। মাসাই নাইফ, and also we have spear. So this is our knife. নিজের নিরাপত্তার জন্য এরা এক ধরনের ধারালো অস্ত্র সঙ্গে রাখে, নাম মাসাই নাইফ। এইটা হচ্ছে মাসাইদের অস্ত্র, যে অস্ত্র নিয়ে ওরা আর কি সবসময় ঘুরে বেড়ায়, মানে এই অস্ত্র ওদের কাছে সবসময় থাকে যখন ওরা জঙ্গলে যায়। মানে এটাই ছিল একটা ওদের ট্র্যাডিশন, যখন ওরা জঙ্গলে যেত এই অস্ত্র নিয়ে যেত। আপনারা যদি পুরনো কোনো সিনেমা দেখে থাকেন মাসাইদেরকে নিয়ে, তাহলে দেখবেন তো এই অস্ত্রটা কিন্তু ওরা সবসময় ওদের কাছেই রাখে। মাসাইদের এই শানিত অস্ত্রে খোদাই করা থাকে তারা কোন বংশের, বাফেলো, লায়ন ইত্যাদি বিভিন্ন বংশ বা সামাজিক পরিচিতি রয়েছে মাসাইদের। মানে লোগোটা কিন্তু তার যে নাইফ, মাসাই নাইফ, সেটাতে থাকবে। জোসেফের সঙ্গে কথোপকথনের মাঝে উঠে এলো জঙ্গলের ত্রাস মাসাইরা সিংহের থেকেও বেশি ভয় পায় তাদের বউদের। You know why? One lady is one problem and many ladies is many problem. মাসাইদের ক্ষেত্রে নিয়ম আছে যে মাসাইরা কিন্তু অনেকগুলো বিয়ে করতে পারে। এই ভদ্রলোকের যে বাবা, তার 11টা বিয়ে ছিল। 11টা সিংহ মারার পরে কিন্তু জোসেফের বাবা আর কি 11 জনকে বিয়ে করেছিল। মানে একটা সিংহ মারতে হবে, মেরে আনতে হবে বিয়ে করার জন্য, বা নিজের বর, আমি যে বর হব তা সেই যোগ্যতা প্রমাণ করার জন্য। বাট এখনকার দিনে এরা বলছে না, একটা বিয়েই ঠিক আছে। এখন হচ্ছে সিংহ মারা উঠে গেছে, আর এখন এখন মেয়েকেও এতগুলো ভয় পাচ্ছে। মেয়েকেও ভয় একটা পাচ্ছে। বিয়ে করার পর বলছে দ্বিতীয় বিয়ে করব না। মানে সিংহর থেকেও মাসাইরা এখন মেয়েদের বেশি ভয় পায়। প্রশ্ন ছিল মাসাইদের প্রধান খাদ্য কি? উত্তর শুনে একটু চমক লেগেছিল, ব্লাড মিল্ক। Their favorite food is blood and milk, and also we have African food we call ugali. উগালি, Ugali উগালি and গরুর শরীর থেকে একরকম নিডিল দিয়ে রক্ত বের করে ওরা দুধের সঙ্গে মিশিয়ে খায়। আর আফ্রিকান খাবারদের মধ্যে ওদের পছন্দ উগালি। nyama choma is barbecue. ইয়ামা ছোমা ইজ বারবিকিউ। বিশেষ কোনো উৎসব অনুষ্ঠানে মাসাইরা ছাগল, ভেড়া কিংবা গরুর মাংস খায় বারবিকিউ করে, তার নাম ইয়ামাছোমা। এই যে এইটা হচ্ছে মাসাইদের স্কুল, মাসাইদের ছেলেমেয়েরা কিন্তু স্কুলে যায়। তো এই হচ্ছে মাসাইদের স্কুল, এখানে রয়েছে। আমরা যে এই গ্রামে আসি, সেই গ্রামে আসার জন্য আমাদের পে করতে হচ্ছে $20। এইভাবে যারা আমরা $20 পে করি এবং এই যে টাকাটা আমরা খরচ করি, এই টাকাটা কিন্তু এদের যে উন্নয়ন সেখানে খরচ হয়। এই যে মাসাই বাচ্চারা স্কুলে পড়ে, স্কুলের উন্নয়ন বলুন বা এদের পেছনে, মানে এদের আপগ্রেডেশনের জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু কিন্তু এদের সেই পারপাসে সেই টাকাটা খরচ করা হয় এই মাসাই গ্রামে। এই বাড়িগুলো এদের মাসাই যে মহিলারা, সেই মহিলারা তৈরি করেন। তো এই বাড়িগুলোর মাথায় এরকম সমস্ত গোবর দিয়ে এরকম সব আস্তরণ করা রয়েছে, যাতে বৃষ্টির জল এর ভেতরে ঢুকবে না, গলবেও না। বাইরেও কিন্তু এরকম সমস্ত ওই গোবর দিয়ে, এই যে গোবর রয়েছে না, এই গোবর দিয়ে সমস্ত প্রলেপ দেওয়া রয়েছে। মানে এটাই হচ্ছে এদের কাছে এক ধরনের প্লাস্টার, যে প্লাস্টার করার জন্য কিন্তু এইগুলো গলবে না। প্রত্যেকটা বাড়িঘর কিন্তু এভাবে তৈরি হয়েছে। কোথাও কোথাও আর বাড়ির ওপরে দেখুন সমস্ত গাছের চাষ করা হয়েছে। মানে এটাও তো এক ধরনের সার, তো সারে কিন্তু গাছ রয়েছে লাগাতার। এই একটাই রয়েছে ভেন্টিলেটর, এখান দিয়ে কিন্তু আলো বাতাস সব কিছু প্রবেশ করে। আর কিন্তু পুরো ঘরে কোথাও কোনো ভেন্টিলেশন সিস্টেম নেই, পুরোটাই ঢাকা। এই পুরো একটা ঘর পুরোটাই ঢাকা। কিন্তু জোসেফ ভালো ইংলিশ বলতে পারে, ইংলিশে কথা শিখেছে, ইংলিশ পড়তে পারে, বলতে পারে, সেগুলো কিন্তু আমাদের মতো মানুষের কাছ থেকেই। এবং সেটা তাদের উন্নতির জন্য, যাতে কথাবার্তা ঠিক মানে বলতে পারলে আলটিমেট মানুষের তো জীবন জীবিকার একটা অন্যতম অধ্যায় কথোপকথন। আর আজ যখন যুগ এই জায়গায় পৌঁছে গিয়েছে, অনেক উপরে উঠে গিয়েছে, তো সেক্ষেত্রে কথোপকথনটা খুব জরুরি, বিশেষ করে আমাদের আধুনিক যুগের সঙ্গে। নাহলে কিন্তু ওরাও আস্তে আস্তে কোনো হারিয়ে যাবে। তা জোসেফ কিন্তু সব রকম মানে ইংরেজিতে কথা বলতে পারে বা বুঝতে পারে। Some of them have phones. সাম অফ দেম হ্যাভ ফোনস। কিছু কিছু মাসাই কিন্তু ফোন ইউজ করে। মানে যুগের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সব কিছুই বদলে গিয়েছে। মাসাইদের মধ্যে কেউ কেউ স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য শহরে যায়, তারপর পড়াশোনার সুবাদে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পায়। এনি গভর্নমেন্ট ওয়ার্ক, We don't get any help from government. কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো রকম হেল্প পায় না, বা গভর্নমেন্টের কাজের সঙ্গে তারা যুক্ত নয়। এখানে বিভিন্ন রকম লজ আছে, সেখানেও তারা পড়াশোনা করার পরে এসে সেই লজে জয়েন করে। অর্থাৎ যে লজে আমরা রয়েছি আশেপাশে, সেখানেও কিন্তু আপনারা কর্মী হিসাবে অনেক মাসাইকে পেয়ে যাবেন। সব জায়গায় কি মানুষ অবহেলিত নাকি? যেখানে যায় সেখানে মানুষ বলে সরকার আমাদের কোনো রকম হেল্প করে না। অদ্ভুত লাগে না? মানে এই জিনিসটা কিন্তু আমাদের ওখানেও আছে। আমরা যখন অনেক ট্রাইবালদের কাছে যাই তখন বলে যে সরকার আমাদের হেল্প করে না। তো এখানেও কিন্তু ব্যাপারটা খানিকটা তাই। বাট আমার একটা কথা এই জায়গাতে এসে মনে হয় যে সবাই যদি মাসাইরা আস্তে আস্তে এডুকেটেড হয়ে যায় এবং উচ্চশিক্ষিত হয়ে যায়, সবাই যদি কাজকর্মে যুক্ত হয়ে যায়, মানে চাকরিতে যুক্ত হয়ে যায়, তাহলে আস্তে আস্তে মাসাই যে কালচারটা, মাসাই যে সভ্যতাটা, মাসাই যে ট্রাইবালটা, সেটা কিন্তু আস্তে আস্তে কোথাও হারিয়ে যাবে। সবাই যদি ভালো বাড়ি থাকে, তাহলে এই গ্রামের বাড়িতে কে থাকবে? তাহলে আমরা আর কী দেখব? জোসেফের আমন্ত্রণে প্রবেশ করলাম এক মাসাই বাড়িতে। জীবনে প্রথমবার এই রকম এক অভিজ্ঞতা সাক্ষী হলাম। জোসেফ যেটা দেখাচ্ছে যে এখানে তাদের উনুন রয়েছে, এখানেই ওদের রান্নাবান্না হয়
এবং এমন নয় এগুলো দেখানোর জন্য কিন্তু ইউজড হয়, এখানে কিন্তু মানুষজন থাকে। Our culture, gas is a blessing. So the people is kind of is go through to the window. ধোঁয়াটা যাতে বেরিয়ে যেতে পারে। Storage for dishes, স্টোরেজ, এখানে সমস্ত and কাপ, cooking pots. রান্না জিনিসপত্র থাকে। ছোটো ছোটো বাচ্চারা যদি থাকে মাসাইদের, তাহলে সেই মাসাইদের বাচ্চারা এখানে থাকে, মানে আমাদের হয় না বাচ্চাদের ঘর, তো এটা হচ্ছে ওদের বাচ্চাদের ঘর, বাচ্চাদের বেড। But Children our bed. culture, the children, we respect the parents. If you grown up for 5 to 7 years old, you move to another house. So the parents will make house for them outside. And then the other side is also we have 2 bedroom, one for guests and one for parents. ওয়ান ফর প্যারেন্টস। And if এই ঘরে দুজন মাসাই থাকে, দেখুন ঘর কীরকম হয়। আমাদের এখনকার দিনে আমরা যে ইন্টেরিয়ো করি আমাদের ফ্ল্যাট বা বাড়িতে ইন্টেরিয়ো, আর দেখুন মাসাইদের জীবন, মাসাইদের ঘর। এখানে কিন্তু মশারি টাঙায় ওরা, এই মশারি টাঙিয়ে এই হচ্ছে ওদের বিছানা, যেখানে দুজন থাকে, হাজব্যান্ড এবং ওয়াইফ। এবং যদি আপনাদের কখনো মনে হয় যে আপনারা মাসাইদের আতিথেয়তা গ্রহণ করবেন, এখানে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের থাকার জন্যও কিন্তু এখানে ঘর রয়েছে, এখানেও কিন্তু এসে আপনারা দুজন রাত্রিবাস করতে পারেন। বাট এখানে কিন্তু যে বিছানা বা যেখানে আপনি শোবেন, সেই শোয়ার জায়গাটা দেখুন কীরকম। এই যে চামড়াটা রয়েছে না, এই জিনিসটা, এটা হচ্ছে গরুর চামড়া। গরুর চামড়া দিয়ে তৈরি বিছানা, বিছানা তৈরি করে, তো সেই বিছানাটাকে যাতে শক্ত হয় তার জন্য কিন্তু এই গাছটারা ইউজ করে, বেতের মতো সরু সরু, আর তার উপরে রয়েছে গরুর চামড়া। এরা এক ধরনের গাছের বীজ দিয়ে এক ধরনের ধোঁয়া তৈরি করে, যেমন আমরা মর্টিন ইউজ করি সেরকম। তা প্রতিদিন কিন্তু ওইটা এরা ঘরে জ্বালায়, তার ফলে কি হয়, ঘরের মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশা টশা উৎপাত হবে না বা মশা আসবে না। তবুও কিন্তু ঘুমানোর জন্য এরা মশারি ব্যবহার করে। এইগুলো হচ্ছে স্টোরেজ, cloth, যেখানে ওরা জামা কাপড়, তারপরে হচ্ছে ওদের জুতো টুতো সব কিছু, মানে দৈনন্দিন জীবনের ব্যবহারের জিনিসপত্র কিন্তু সব ওরা এইখানে স্টোর করে। এটা হচ্ছে ওদের স্টোরেজ। অ্যান্ড দিস ইজ ফর ওয়াটার। এখানে থাকে হচ্ছে এদের collect the water. খাবারের জল। 3 কিলোমিটার দূরে মাসাইদের মহিলারা যায় হচ্ছে জল সংগ্রহ করতে নদী থেকে। মহিলারা জল সংগ্রহ করে, মহিলারাই ঘর তৈরি করে, মহিলারাই রান্নাবান্নার কাজ করে, আর পুরুষ হচ্ছে সোসাইটিটাকে বা সিস্টেমটাকে বা পরিবারকে কিন্তু রক্ষা করার কাজ করে। ঘরের যাবতীয় কাজকর্ম কিন্তু মাসাইতে মহিলারাই করে। এখানে কিন্তু কোথাও ফোন টোন চার্জ করার জায়গা নেই, কোথাও ইলেকট্রিক নেই। এদের কাছে এক ধরনের ল্যাম্প রয়েছে, সেই ল্যাম্প দিয়ে কিন্তু ভেতরে আলো জ্বলে। এই যে ভেন্টিলেটর রয়েছে, এখান দিয়েই আলো বাতাস সমস্ত কিছু কিন্তু পারাপার করে। এই সমস্ত ওদের বাসনপত্র, এগুলো দিয়ে ওরা সব রান্নাবান্না করে। খাবারের জল, এই যে কাঠকুটো কেটে নিয়ে এসছে, এই কাঠকুটো দিয়ে কিন্তু এইখানে রান্নাবান্না হয়। আমরা একটা রাত পরের বার এখানে এসে থাকবো। নেক্সট ইয়ার যখন 2026 আমরা আসছি, এই বছর তো সম্ভব নয়। এই বছর যেহেতু আমাদের হাতে সময় কম আছে, অ্যাটলিস্ট কেনিয়াতে, এরপরের যে দেশটা আমরা যাব সেখানে আমরা আরও অনেক ট্রাইবাল ভিলেজ যাবো, সেগুলো আরও আর কি অনেক অনেক প্রাচীন। তো সেই এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব আমাদের এই সিরিজে, আমাদের আফ্রিকা সিরিজে। ভেতরে এতটাই অন্ধকার, বাইরে বেরিয়ে এলাম মানে বিকেলের আলোতে চোখ পুরো ঝলসে গেল। মানে মানুষজন কিভাবে এখানে বাস করে, কি জীবনযাপন করে, আপনারা আসলে হয়তো এখানে ফিল করতে পারবেন। সেরা কোয়ার থেকে এসছেন, আমি আছি কলকাতা। তো কলকাতাকে ওরা বলে কাটরাকালা। From Tarakala. কাটরাকালা, Oh, Tarakala. কাটরাকালা। আদিম যুগের মানুষের মতো মাসাইরা কিভাবে কাঠের সাথে কাঠ ঘষে আগুন জ্বালায় সেটাও দেখলাম এই শেষ বিকেলে। কাঠের সাথে কাঠ ঘষে মাসাইরা কিভাবে আগুন জ্বালায় সেটা একবার দেখুন। এই দেখুন আগুন জ্বলে গেল। এবার এটা কিরা ফু দেবে। This is the fire. 1, 2, 3. 1, 2, 3. Need to be massage. Yes. Massage first. Yeah. মাসাই গ্রাম থেকে আপনারা এইগুলো কিন্তু এদের কাছ থেকে কিনতে পারেন। তো এখানে আর কি বার্গেনিং হবে, এদিকে লিখবে ওর প্রাইস, ওদের প্রাইস কত, আর আপনি যখন বার্গেনিং করবেন তখন আপনার প্রাইস কত লেখা থাকবে। তো কি নিতে পারেন আপনারা, এইরকম আগুন জ্বালানোর জন্য এরকম কাঠি, আফ্রিকান sandpaper tree. সানপেপার ট্রি, এই দুটো জিনিস এগুলো আপনারা এখানে সংগ্রহ করতে পারেন। এই জিনিসটা আপনারা এখান থেকে নিতে পারেন। এটা হচ্ছে ওই মাসাজের জন্য, মাসাজের জন্য এই যে মাসাজ করে দিচ্ছে আস্তে আস্তে, এইটা দিয়ে ঘষে ঘষে এটাকে এরা মসৃণ করে আগুন জ্বালানোর জন্য। মাসাই নাইফ, এই মাসাই নাইফও কিন্তু চাইলে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। এই মাসাই নাইফ খুবই ধার। Me, I know Bahubali. বাহুবলী, Salman Khan. সালমান খান। Arif Khan. মাসাই গ্রাম থেকে বিদায় নেওয়ার আগে আমরা ওদেরকে বললাম যে ওরা শাহরুখ খান, সালমান খানকে চেনে, তাও বললাম যে আমাদেরকে তোমরা 2-4 লাইন তোমাদের ভাষায় গান শুনিয়ে দাও। তো একটু শুনি ওদের গলায় গান, বা 2 or 3 লাইনস
is enough. Please, it's for our memory. It's for our good memory. Nabu dari bidi dia deba. Yolo warga manyara. Hanya air berat. Rugi jogian torani. Deba dikulu gore nara. আমরা ভিজিট করলাম মাসাই ভিলেজ। আপাতত হোটেল ফিরে যাব, হোটেলে গিয়ে রেস্ট নেবো। আর ওই দেখুন আজকে সূর্য ধীরে ধীরে অস্ত চলে। সারা দিন ধরে আজকে মেঘ ছিল, এখন শেষ বিকেলে রোদ উঠেছে। সূর্য ধীরে ধীরে অস্ত চলে। সন্ধ্যের অন্ধকার একটু পরে গ্রাস করবে হচ্ছে মাসাই মারাকে, পুরো এই বনভূমিকে। আর আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের মাসাই মারাতে, আমাদের যে স্টেইং রয়েছে সেখানে। অপূর্ব সুন্দর লাগছে বিকেলটা। টোটালটাই জঙ্গলে। ওই যে সামনে একটা হরিণের বাচ্চা দাঁড়িয়ে আছে। আর শীতের পোশাক কিন্তু সঙ্গে অবশ্যই আনবেন, কারণ এখানে দিনের বেলায় একটু গরম লাগবে যখন ঘুরছি না, হাফাতা টি শার্ট পরে ঘুরছি, কিন্তু যেই সূর্য অস্ত যাবে তেমনি ঠান্ডা লাগবে এবং রাত বেলা ঠান্ডা নামবে। ওই জন্য শীতের একটা পোশাক, একটা জ্যাকেট অথবা একটা ভালো সোয়েটার এরকম সঙ্গে অবশ্যই নিয়ে আনবেন। প্রত্যেকটা প্রপার্টি এখানে ফেন্সিং করা রয়েছে, কারণ যেহেতু এটা জঙ্গলের এরিয়াতেই, সব ইলেকট্রিক ফেন্সিং। এই হচ্ছে এ লজ মাসাই মারা। যত আপনি গুড় দেবেন তত মিষ্টি হবে, যত ভালো ইনভেস্ট করবেন। আপনি যদি আরও বেশি টাকা ইনভেস্ট করেন তাহলে ফরেস্টের ভেতরেও থাকতে পারবেন। যত লাক্সারিয়াস জায়গায়, একদম ভালো জায়গায় আপনি থাকবেন, তত বেশি ইউএসডি প্রায় খরচ করতে হবে। আর আমরা যে রুমে থাকবো সেই রুমে ওয়াইফাই থাকবে না। ওয়াইফাই নিতে গেলে এখানে আসতে হবে হচ্ছে হয় বারে, নয় রেস্টুরেন্টে, নয় হচ্ছে রিসেপশানে। বার জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং খাওয়া দাওয়ার থেকেও পানীয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়, রঙিন পানীয়কে। এই ব্যাপারগুলো এখানে খুব রয়েছে। এখানে ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 6:30 থেকে 9:30, লাঞ্চ 12:30 থেকে 2:30, আফটারনুন টি হচ্ছে 4টে, আর ডিনার হচ্ছে 7:30 থেকে 9:30 পর্যন্ত। আর এই যে অ্যাকোমোডেশনের কথা বলছি, এই যে প্যাকেজের কথা বলছি, এগুলো কিন্তু কমেও হয়। মানে আমরা যে প্যাকেজটা নিয়েছি আমাদের ধরুন পড়েছে $980 করে, তো ধরুন $1000, মানে আমার খরচ হয়েছে প্রায় 89,000 টাকায় টোটালটা মিলিয়ে। এবার এটাকে কিন্তু 40,000এও নামিয়ে আনা যায়। সেক্ষেত্রে ধরুন আপনার যে অ্যাকোমোডেশন সেটা এরকম প্রপার্টি হবে না, সেক্ষেত্রে হয়তো টেন্ট বেস হবে এখানেই, এরকমই জায়গাতে হবে, টেন্ট বেস হবে। আপনারা যখন আফ্রিকা বুক করবেন ট্রিপ কোনো জায়গায়, দেখবেন হয়তো কোথাও অনেক কম খরচে, তখন হয়তো আপনাদের একটা কথা মনে হবে যে কৌশিক কেন এত বেশি টাকা বলেছে। ঠিক আছে, কেউ কেউ আবার কমেন্টস করবে এই তো এদের কোনো কমিশন আছে। একদমই তা নয়। আপনারা যেখান থেকেই বুক করুন, যাই বুক করুন, এই জিনিসগুলো জেনে নেবেন যে সাফারিটা প্রাইভেট না পাবলিক, মানে শেয়ারিং, সেই সাথে সাফারিতে কোন গাড়ি প্রোভাইড করা হবে, কোথায় আমরা থাকবো, আমাদের থাকার সাথে অ্যাকোমোডেশনের সাথে আমাদের ফুল বোর্ড ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো আছে কি না, এই প্লাস সাফারির যে টিকিট, এই যে মাসাই মারা এন্ট্রি $200 করে টিকিট, সেটা ইনক্লুড আছে কিনা, তো এইগুলো কিন্তু জেনে নেবেন। বাংলাদেশে আপনাদের কোথায় বাড়ি, অ্যাকচুয়াল বাড়ি কোথায়? ঢাকাতেই বাড়ি। ঠিক আছে, খুব ভালো থাকবেন, ভালোভাবে এনজয় করুন। গাজীপুর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাটা। মানুষের বিলাসিতা কোন লেভেলে পৌঁছাতে পারে একবার দেখুন। আপনি জঙ্গলের মধ্যে রয়েছেন, আকাশে এরকম অর্ধ চাঁদ, চারিদিকটা নিস্তব্ধ নির্জন, ঝিঝি পোকা ডাকছে, কখনো রাতজাগা পাখি, সেখানে এরকম একটা সুইমিং পুল, যেখানে এই ধারে বসে আপনি খাওয়া দাওয়া করছেন, নরম গরম পানীয় কিংবা স্ন্যাক্স টাইপের আইটেম, ব্যাস, তারপরে পুলের জলে গা ভাসিয়ে বসে আছেন। জঙ্গলের মধ্যে বলেই হয়তো এখানকার কটেজগুলোতে উজ্জ্বল আলোর ব্যবস্থা নেই। আলো আর আবছায়ার এই রোমাঞ্চকর পরিবেশে আপাতত 2 রাত এখানেই কাটাতে হবে। আমাদের রুমে 3টে বেড, ইলেকট্রিক কেটেল, টি কফি কিট, কমপ্লিমেন্টারি জলের বোতল, প্রায় সব কিছুই রয়েছে। তবে অন্যান্য কয়েকটা জায়গার মতো এখানেও টয়লেটে দরজার বদলে রয়েছে পর্দা, আর ধোয়ার মেশিনের পরিবর্তে রয়েছে মোছার ব্যবস্থা। এখানে সব বনফায়ারের আয়োজন করা হয়েছে, তারপরে মাসাই ডান্স হচ্ছিল। না, আমরা এখন ডান্স করব না, আমরা এখন খাবো, আমরা এখন ক্লান্ত, কালকে আমরা ডান্স করব। কোথায় রে ভাই, খাবার দাবার তো শেষ হয়ে গেছে মনে হচ্ছে। মাশরুম স্যুপ, মানচাও স্যুপ, ব্রেড রোলস, বাটার, এদিকে সব রয়েছে স্যালাড। দেখুন, দেরি করে আসলে সব খাবার মোটামুটি শেষ হয়ে যায়। এদিকে রয়েছে বিনস, ভেজিটেবল রাইস, এও প্রায় শেষের দিকে, ভাতুরা ব্রেড, আর রয়েছে ছোলা মশলা, ভেজিটেবল কারি, আর এটা কি মাটক কলার আইটেম মনে হয় এটা, সিজনাল ভেজিটেবলস। এখানে কি ক্রিসপি ফ্রাইড ফিশ, চিকেন কই, এই তো কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। এই হচ্ছে সুইট আইটেম, ফরেস্ট কেক, এটা খেতে খুব সুন্দর। সেই সঙ্গে ফ্রুট স্যালাড রয়েছে। এখানে ওয়াটার হচ্ছে সর্টেড, ড্রিঙ্কিং ওয়াটার এখানে নেই, খেতে গেলে বারে গিয়ে জল কিনে খেতে হবে। খাওয়া দাওয়ার পর্বটা সংক্ষেপেই সারলাম। এমনিতেও সারাদিন পথ চলে শরীর ভীষণই ক্লান্ত, তাই খাবারের স্বাদ কীরকম সেটা বিশেষ বুঝতে পারিনি। তবে একটা কথা বলে নেওয়া দরকার, যারা আগামী দিনে এই রকম প্ল্যান করছেন এবং আপনারা আপনাদের খাবারে বিফ কিংবা পর্ক এই দুটোর একটাও না খান, সেক্ষেত্রে আগেই বলে দেবেন
চিকেন দেওয়ার কথা। ফিরবো মাসাই মারার গল্প নিয়ে পরবর্তী পর্বে। আপনাদের মনে আছে কিনা জানি না, সেই পর্বে সিংহের মুখ থেকে উদ্ধার করতে হবে মাইক্রোফোন।